নমস্কার। সবার সঞ্চালক ও সভাপতি, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা সহ চেয়ারম্যান সম্মানীয় দীনেন রায় মহোদয়, আমার পূর্ববর্তী বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা সতীর্থ প্রবীণ রাজনীতিবিদ মানস রঞ্জন ভূঁইয়া, তরুণ মাইতি এগরার বিধায়ক, সূর্য অট্ট নারায়ণগড়ের বিধায়ক, দাঁতনারী বিধায়ক সম্মানীয় বিক্রমচন্দ্র প্রধান, কেশিয়ারির বিধায়ক পরেশ মুর্মু সহ সভামঞ্চে যারা রয়েছেন, সর্বোপরি আজকের যার সমর্থনে আমাদের এই সভা, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে লড়াই করছেন জুন মালিয়া মহোদয়া, তিনিও আপনাদের সামনে তার বক্তব্য রেখেছেন, আবেদন রেখেছেন। সভামঞ্চে উপবিষ্ট সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি সহ জেলার সাংগঠনিক দলীয় পদাধিকারী যারা উপস্থিত রয়েছেন, আমি একযোগে সবাইকে আমার কৃতজ্ঞতা, আমার প্রণাম, আমার শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা যারা সভাস্থলে এসে আজকে উপস্থিত হয়েছেন, যত দূর চোখ যাচ্ছে, আমি আসার সময় হ্যাঙ্গারের দ্বিগুণ লোক রাস্তায় রয়েছে আমি আসার সময়, নামার সময়, এবং প্রায় 5 থেকে 8 হাজার লোক হেলিপ্যাডে রয়েছে, রাস্তায় রয়েছে, যারা সভাস্থলে এসে পৌঁছতে পারেনি। যারা আমাদের সভার বক্তব্য গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় দেখছেন বা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি দাঁতন 2 নম্বর ব্লক সহ বিধানসভার প্রত্যেকটা মায়েদের, ভাইদের, দাদাদের, সহকর্মী, সহযোদ্ধা, প্রবীণ নবীন যারা আজকে সভাস্থলে উপস্থিত হয়েছেন, আমি পশ্চিম মেদিনীপুর জেলায় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আজকের জনসভার যে বাঁধভাঙা উচ্ছ্বাস, উদ্দীপনা, স্বতঃস্ফূর্ততা এবং যেভাবে মানুষের ঢল রাস্তায় নেমেছে, যে ভালোবাসা, কৃতজ্ঞতার ঋণে আপনারা আজকে আমাদের প্রার্থী সহ আমাকে আবদ্ধ করেছেন, আমি যতদিন বাঁচব এই মাটির কাছে কৃতজ্ঞ থাকব। আমি সভা মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি। এবং অনেক সভা আমি করেছি পশ্চিম মেদিনীপুর জেলায়, পূর্ব মেদিনীপুর জেলায়, ঝাড়গ্রামে, কিন্তু এই যে উচ্ছ্বাস, উদ্দীপনা, এখনো লোক ঢুকছে, যত দূর চোখ যাচ্ছে কালো মাথার মাথা। আজকের সমাবেশ প্রমাণ করছে যে যারা বেলা 1টার সময়, 1:30টার সময় না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে সভাস্থলে এসে পৌঁছেছে, তারা শুধুমাত্র এই গরমে, গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে সভাস্থলে এসে পৌঁছেছে। তারা শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে বা তাকে চোখে দেখতে আসেনি। তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যে আগামী 25 তারিখ গ্রীষ্মের দাবদাহ যদি আরো বাড়ে, গরম যদি আরো বেশি পড়ে, তাপমাত্রা যদি আরো 4 ডিগ্রি বাড়ে, তাও সিদ্ধান্ত নিয়ে এসছে যে লাইনে দাঁড়িয়ে ভোটটা জোড়া ফুলে দিয়ে 5 বছরে বিজেপির লাঞ্ছনা বঞ্চনার জবাব আগামী দিন বাংলা বিরোধীদের বিতাড়িত করে দেব। আমি মেদিনীপুর সাংগঠনিক জেলার অধীনে যে লোকসভা কেন্দ্র রয়েছে, যে লোকসভার অন্তর্গত খড়গপুর থেকে শুরু করে, নারায়ণগড় থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, কেশিয়ারি থেকে শুরু করে, এগরা থেকে শুরু করে, দাঁতন সহ যারা ভোটাররা রয়েছেন, তাদেরকে প্রথমেই আমি অভিনন্দন জানাবো। কেন অভিনন্দন জানাবো? তার কারণ
যেই সুযোগটা একটু হলেও আপনাদের হাত থেকে হাতছাড়া হয়েছে, আমি সুযোগ হাতছাড়া বলবো না, আমি বলবো যে সুযোগটা আপনারা পাননি। আপনাদের বদলা গত তারিখ বর্ধমান দুর্গাপুরের মানুষ নিয়ে নিয়েছে। এখানকার যিনি প্রার্থী ছিলেন, যে মেদিনীপুর থেকে দাঁড়ালে প্রায় 2 লক্ষ ভোটে হারতো, তাকে গতকাল বর্ধমান দুর্গাপুরের মানুষ জবাব দিয়ে দিয়েছে। আগামী দিন ভোট বাক্স খুলবে, তার পরাজয় সময়ের অপেক্ষা। এবং আপনারা দেখেছেন 7 দফায় বাংলায় নির্বাচন করেছে, যেখানে গরমের মধ্যে আমরা চেয়েছিলাম যে নির্বাচনটা তাড়াতাড়ি হয়ে গিয়ে মিটে গেলে মানুষের সুবিধা হবে। লাইনে দাঁড়িয়ে গরমে কষ্টে এই রোদ উপেক্ষা করে বৃষ্টি বাদলের দিন, একদিকে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, কখনো কালবৈশাখীর সময় ঝড় উঠছে, কখনো হঠাৎ করে বৃষ্টি নামছে, কখনো 44 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা। আমরা চেয়েছিলাম নির্বাচনটা তাড়াতাড়ি হোক, 1 দফায় বা 2 দফায় শেষ হোক। তা না করে বাংলা বিরোধী বিজেপি যাতে বহিরাগত পরিযায়ী বসন্তের কোকিলরা বাংলায় এসে প্রচার করতে পারে এবং মানুষের কষ্ট হয়, সে কারণে 7 দফায় নির্বাচন করেছে। আমি গেছিলাম একটু আগে বাঘমুন্ডিতে। বাঘমুন্ডি হচ্ছে একদম ঝাড়খণ্ডের বর্ডার। এখন এসছি এখানে, দাঁতন প্রায় উড়িষ্যার বর্ডার। আপনি দেখুন ভোটটা কিভাবে সাজিয়েছে। ঝাড়খণ্ড আর ওদিকে পুরুলিয়ার ভোট প্রধানমন্ত্রী একসাথে করবে, তার সাথে উড়িষ্যা আর পশ্চিম মেদিনীপুর আর ওদিকে ঘাটাল, তমলুক, কাঁথি, জঙ্গলমহল একসাথে করবে। মানে মানুষের কষ্ট হোক, বিজেপির নেতাদের সুবিধা যেটাই হবে সেভাবেই ওরা ভোট করবে। এরা 2021-এ হেরে গিয়ে শিক্ষা নেয়নি। আমি আপনাদের প্রথমেই ধন্যবাদ জানাবো, তার কারণ তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে বা ক্ষেত্রে যে ভূমিকা পশ্চিম মেদিনীপুর জেলা পালন করেছে তা কার্যত অনস্বীকার্য। কিন্তু কাকে আপনাদের এখানে প্রার্থী করে পাঠিয়েছে? অগ্নিমিত্রা পাল। আর এখানে যিনি সাংসদ ছিলেন, বিদায়ী সাংসদ, প্রাক্তন সাংসদ, তাকে পাঠিয়ে দিয়েছে ঘাড় ধাক্কা ধরে বর্ধমান দুর্গাপুরে। দিলীপ ঘোষকে কেন মেদিনীপুরে বিজেপি দাঁড় করায়নি? তার কারণ দিলীপ ঘোষ যে ভাষায় কথা বলেছিল আর যেভাবে মানুষকে বঞ্চিত করেছিল, 5 বছর ধরে তিনি সাংসদ, 10 বছর বিজেপি ক্ষমতায়। কেউ যদি আমাকে দেখাতে পারে যে 5 বছরে মেদিনীপুর লোকসভা আসনের অধীনে যে 2000 বুথ রয়েছে, সেই 2000 বুথের মধ্যে একটা বুথে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা নেতা বা সাংসদ এসে, কেন্দ্র সরকারের প্রতিনিধি এসে একটা উন্নয়নমূলক বৈঠক করে মানুষের হাতে 10 পয়সার বাড়তি উন্নয়ন বা সুযোগ তুলে দিয়েছে? আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, আপনাদের কথা দিয়ে যাচ্ছি। 5 বছরে একটা বুথে যদি দিলীপ ঘোষ দেখাতে পারে। আজকে সন্দেশখালি নিয়ে গলা ফাটাচ্ছিল বিজেপির নেতারা। মায়েরা এখানে সামনে যারা দিদিরা, মায়েরা, বোনেরা, বৌদিরা বসে আছেন, কাকিমারা বসে আছেন, আপনারা বলুন তো, সন্দেশখালির যে ভিডিও জনসমক্ষে এসছে আপনারা দেখেছেন বা খবরের কাগজে পড়েছেন? সন্দেশখালি করে গলা ফাটাচ্ছিল। আর বিজেপির মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলছেন সন্দেশখালির ঘটনা সাজানো, সন্দেশখালিতে কোনো ধর্ষণ হয়নি। মহিলাদের 2000 টাকা দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ করিয়েছে, যাতে তৃণমূলের নেতাদের গ্রেফতার করিয়ে
বাংলার মানুষকে কলুষিত, কলঙ্কিত, কালিমালিপ্ত করা যায়। বিজেপির গঙ্গাধর কয়াল বলছে যে শুভেন্দু অধিকারী বলেছিল বলে আমরা করেছিলাম, আর সেই শুভেন্দু অধিকারীর অ্যাসিস্ট্যান্টের নাম, সাগরেদের নাম অগ্নিমিত্রা পল, যিনি কয়েক মাস আগে সাক্ষাৎকার দিয়ে একটা চ্যানেলে একজন লোককে বলতে দেখেছিলেন, আপনারা শুনেছিলেন যে সন্দেশখালীকে আমরা নন্দীগ্রাম সিঙ্গুরের থেকেও বড় করতে চাইছি, এমনভাবে মানুষের কাছে পরিবেশন করব যে এই আন্দোলন সিঙ্গুর আন্দোলনের থেকেও বেশি বড়, নন্দীগ্রামের থেকেও বেশি বড়। আমি মেদিনীপুরের মায়েদের, দিদিদের, ভাইদের আজকে জিজ্ঞেস করতে চাই, যারা 2000 টাকার বিনিময়ে বাংলার 10 কোটি মানুষের মর্যাদা, সম্মান, সম্ভ্রম দেশের মানুষের কাছে ছোট করেছে, লুণ্ঠিত করেছে, সেই অগ্নিমিত্রা পালকে আপনারা 25 তারিখ উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলুন, জোরে বলতে হবে হাত তুলে। এখানে মায়েরা বসে আছেন। বিজেপি আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছিল, আপনারা শুনেছেন? আমি বলছি না, বিজেপির কুচবিহারের একজন নেত্রী, সহ সভাপতি, ভদ্রমহিলার নাম দীপা চক্রবর্তী, আজ থেকে 1 মাস আগে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে সেই নেত্রী বলছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে আর ভালো ফল হয় বাংলায়, তাহলে 3 মাসের মধ্যে তারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আমি অডিও ক্লিপটা এনেছি, আপনাদের শোনাবো। আপনারা শুনতে চান? শুনতে চান মায়েরা? শুনুন। কি শুনলেন সবাই? শুনেছেন? আরো একবার শুনুন, যারা শোনেননি তাদের জন্য আবার চালাচ্ছি, শুনুন। শুনেছেন? সবাই শুনেছেন? সবাই শুনেছেন? এই গলার আওয়াজটা কি আমার? এই গলার আওয়াজ আমার? এখানে ক্যামেরা আছে তো, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের সবার হাতে মোবাইল আছে, আপনারা রেকর্ড করছেন আমি যা বলছি। এই মহিলার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, বিজেপির কুচবিহার জেলার সহ সভানেত্রী, সহ সভাপতি জেলা কমিটির। 1 মাস আগে বলেছে। এই মন্তব্য করার পরও বিজেপির কোনো নেতা তাকে শোকজ করেনি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তাকে একটা চিঠি দেয়নি, এর কোনো প্রতিক্রিয়া দেয়নি নিন্দা করে। তাহলে ধরে নেওয়া যাক বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন নিয়ে তিনি কথা বলেছেন। আমি যেই অডিও ক্লিপটা চালালাম, আপনাদের হাসি হাসি মুখগুলো সব ছোট হয়ে গেল কেন? হতাশাগ্রস্ত, বিষণ্ণ, হঠাৎ করে এত ছোট ছোট হয়ে গেল কেন? এত হাসি হাসি খুশি খুশি মুখগুলো। আপনারা ভাবছেন কি বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে? অডিও ক্লিপটা শুনেছেন কি বলেছে? বলেছে বিজেপি জিতলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার চলবে না, 3 মাসের মধ্যে বন্ধ হবে। আরে বিজেপি জিতলে বন্ধ হবে, জিতবে তো তৃণমূল। তাহলে আপনি চিন্তা করছেন কেন? আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন মায়েরা? ভয় পাচ্ছেন? মায়েরা ভয় পাচ্ছেন, দিদিরা ভয় পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে? অনেকে ভাবতে পারে যে বিজেপি জিতেছিল, এখানে 100 দিনের গরিব মানুষের টাকা বন্ধ করে দিয়েছে, আবাসের টাকা বন্ধ করে দিয়েছে, হতে পারে এবার যদি যেতে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আমি আপনাকে, এখানে ক্যামেরা আছে, আপনাদের হাতে ফোন আছে, আমার কথা রেকর্ড করুন।
যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার থাকবে আপনার লক্ষ্মীর ভাণ্ডারকে আমরা বুক দিয়ে আগলে রাখবো। কেউ চোখ দিয়ে তাকিয়ে কারো দুঃসাহস নেই আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে। যতদিন আমরা আছি আপনি যেভাবে প্রতি মাসের শুরুতে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, প্রতি মাসের 1, 2, 3 তারিখের মধ্যে যতদিন বাংলায় মামাটি মানুষ আর তৃণমূলের সরকার থাকবে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। দেশের প্রধানমন্ত্রীরও বন্ধ করার ক্ষমতা নেই, রাষ্ট্রপতিরও বন্ধ করার ক্ষমতা নেই। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমাদের গ্যারেন্টি। একদম চিন্তা করবেন না। আমি নবজোয়ারের সময় এসছিলাম, 100 দিনের টাকা বন্ধ করে রেখেছিল। আজকে বলুন তো, যারা 100 দিনের টাকা 40 দিন 50 দিন কাজ করে প্রায় 2 বছর ধরে পারিশ্রমিক বন্ধ ছিল, তারা টাকা পেয়েছেন, হ্যাঁ কি না? আমাদের রাজ্য সরকার টাকা দিয়েছে। এই দিলীপ ঘোষ একবারের জন্য একটা চিঠি পর্যন্ত লেখেনি কেন্দ্রের সরকারকে যে গরিব মানুষের টাকা বন্ধ, গরিব মানুষের টাকা ছাড়া হোক। আবাসের টাকা বন্ধ করে রেখে দিয়েছে। গরিব মানুষ 3 বছর 4 বছর 5 বছর 6 বছর ধরে আবাসের জন্য পঞ্চায়েতে গিয়ে নিবেদন করেছে। প্রধানমন্ত্রী সভা করে বলেছে যে আমরা তো আবাসের জন্য হাজার হাজার কোটি টাকা পাঠিয়েছি, মানে বিজেপি সরকার পাঠিয়েছে। আমি প্রধানমন্ত্রীর পদের প্রতি পূর্ণ মর্যাদা এবং সম্মান রেখে বলেছিলাম যে 21-এ বাংলায় হারার পর আর 17-18 আবাসের যে তালিকা আবাস প্লাসের তৈরি হয়েছিল, আপনি যদি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারেন যে বাংলার সরকার এবং বাংলার মানুষের জন্য আপনি 10 পয়সা আবাসের টাকা পাঠিয়েছেন দিল্লি থেকে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে কোনোদিন ভোট চাইতে যাব না। আজকে 3 মাস হয়ে গেছে, এখনো শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। 3 মাস হয়ে গেছে। আবাসের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, মিড ডে মিলের টাকা বন্ধ, সব টাকা বন্ধ। বাংলার আজকে বকেয়া পাওনা আজকের দিনে দাঁড়িয়ে 1,64,000 কোটি টাকা। আপনি দেখুন 2014 থেকে 2019 এই মেদিনীপুরে তৃণমূলের প্রার্থী জিতেছিল সন্ধ্যা রায়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী, আপনার টাকা আটকে রাখতে পারেনি। আর যেই বিজেপি জিতেছে, দিলীপ ঘোষের আবির্ভাব হয়েছে, আর অমনি সত্যি মানুষকে 6 ফুট ভিতরে গর্তে ঢুকিয়ে দিয়েছে। গণতান্ত্রিকভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে এক বুক আশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল। আর সেই বিজেপি আপনার টাকা, আপনার অধিকার থেকে বঞ্চিত করে আপনাকে রেখেছে। এই ভোট শুধুমাত্র জুন মালিয়াকে জেতানোর ভোট নয়, তৃণমূলের প্রার্থীকে জেতানোর ভোট নয়, বা মামাটি মানুষের প্রার্থীকে জেতানোর ভোট নয়, বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। আমি আপনাকে বলছি, যারা পদে পদে মেদিনীপুর জেলার, অবিভক্ত মেদিনীপুরের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি ধুলোয় মাটিতে মিশিয়ে দিয়েছে, তাদের ক্ষমা করা উচিত। মায়েরা, তাদের ক্ষমা করা উচিত। যে মেদিনীপুরের মাটি স্বাধীনতা আন্দোলন, নবজাগরণ, পৃথক তাম্রলিপ্ত সরকার তৈরি করে দেশকে পথ দেখিয়েছিল, সেই মাটিকে যারা কলুষিত করেছে, মুখের ভাষা শুনেছেন? 3 দিন আগে বাঁকুড়ায় কয়েকজন মহিলা সভা করছিল, সেখানে বলছিল সন্দেশখালী মায়েদের অপমান আমরা মানছি না, মানব না। এই রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কি ভাষায় মহিলাদের আক্রমণ করেছে শুনুন, কি ভাষাটা শুনুন। শুনছেন? আপনি ভাবতে পারছেন মেদিনীপুরের সংস্কৃতি? এই মাটি বীরেন্দ্র শাসমল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সতীশ সামন্ত, সুশীল ধারা, রানী শিরোমণি, মাতঙ্গিনী হাজরার মাটি, বিদ্যাসাগরের মাটি,
মহিলাদের বিরুদ্ধে যে অশালীন শব্দবন্ধ ব্যবহার করছে, আপনি দেখেছেন অগ্নিমিত্রা পালকে একটা প্রতিক্রিয়া দিয়ে এর বিরুদ্ধে একটা কথা বলতে, একটা বাক্য প্রয়োগ করতে? বিজেপির প্রার্থী যখন এখানে ভোট চাইতে আসবে তাকে দুটো প্রশ্ন করবেন, দুটো। এক, সন্দেশখালি নিয়ে আপনাদের মণ্ডল সভাপতি বলছে যে ভিডিওটা বেরিয়েছে কণ্ঠস্বর তার, সে স্বীকার করেছে এবং বলছে সন্দেশখালিতে সব সাজানো ঘটনা হয়েছে। আপনারা বাংলার মহিলাদের সম্মান নষ্ট করে নিজেদের 4-5টা ভোট বাড়াতে চেয়েছেন। আপনি এই ঘটনাকে সমর্থন করেন, হ্যাঁ কি না? যদি হ্যাঁ বলে তাহলে আপনি বুঝে নেবেন যে কে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে, তার রাজনৈতিক দর্শন কি, মতাদর্শ কি। আর যদি না বলে তাহলে বলবেন যে সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে নিন্দা করুন। আর 2 নম্বর প্রশ্ন, আপনাদের কুচবিহারের নেত্রী দীপা চক্রবর্তী বলেছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে। সেই দীপা চক্রবর্তীকে এখনো আপনারা বহিষ্কার করেননি কেন, আর এই নিয়ে আপনার অবস্থান কি? এই দুটো প্রশ্নের সঠিক উত্তর যদি অগ্নিমিত্রা পাল আপনাদের দিতে পারে, আমি আপনাদের বলবো তৃণমূলের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন পশ্চিম মেদিনীপুরে ভোট চাইতে আসবে না। দিতে বলুন, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করতে বলুন না। একদিকে আমি থাকবো, একদিকে বিজেপির প্রতিনিধি থাকুক। 10 বছর মোদী সরকার ক্ষমতায়, 13 বছর আমাদের মামাটি মানুষের সরকার ক্ষমতায়। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো যে পশ্চিম মেদিনীপুর দাঁতনের জন্য আমরা কি করেছি আর দিলীপ ঘোষ আর নরেন্দ্র মোদী কি করেছে। বোকারটা করে মাঠের বাইরে বার করে দেবো তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই করলে। শুনুন, এই মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় মায়েরা যারা আছেন সব লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো? বেড়েছে তো লক্ষ্মীর ভাণ্ডার? হাত তুলে বলুন, বেড়েছে? পাচ্ছেন তো? আপনাদের কয়েকটা পরিসংখ্যান দিচ্ছি। এই পশ্চিম মেদিনীপুর জেলায়, আমি অবিভক্ত মেদিনীপুর বলছি না, খালি পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় যে 15টি আসন রয়েছে, 15টি বিধানসভা, সেই 15টি বিধানসভার মধ্যে 11,99,580 জন মায়েদের আমাদের মামাটি মানুষের সরকার প্রতি বছর 1738 কোটি টাকা খরচা করে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। খালি মেদিনীপুর জেলার পরিসংখ্যান, পশ্চিম মেদিনীপুর জেলার। আপনারা সবাই বিনামূল্যে রেশন পাচ্ছেন? হাত তুলে বলুন। এবার শুনুন, খাদ্যসাথী প্রকল্পে 47,42,497 জনকে, আবার সংখ্যাটা বলছি, খালি পশ্চিম মেদিনীপুর জেলার 47,42,497 জনকে 4,123 কোটি 17 লক্ষ টাকা খরচা করে আমাদের সরকার প্রতি বছর খাদ্যসাথী প্রকল্পে বিনামূল্যে রেশন দিচ্ছে। খালি পশ্চিম মেদিনীপুর জেলায় 18,21,814 জনকে 801 কোটি টাকা খরচা করে কন্যাশ্রী প্রকল্পে আমাদের সরকার আর্থিক সাহায্য সহযোগিতা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আর বিজেপি দিচ্ছে জুমলাশ্রী আর মিথ্যাশ্রী। প্রধানমন্ত্রী এসে বলেছিল আচ্ছে দিন আসবে। কার আচ্ছে দিন এসছে এখানে? কেউ বিজেপির 15 লাখ টাকা পেয়েছেন? কেউ 15 লাখ টাকা পেয়েছেন? পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। 10 বছর মোদি ক্ষমতায়, 1 বছরে 2 কোটি বেকারের চাকরি মানে 10 বছরে 20 কোটি বেকারের চাকরি হওয়া উচিত। তার মানে এক একটা বুথে 200 জনের চাকরি। আপনি আমাকে এরকম 10টা বুথ, 10টা ছেড়ে দিন, একটা বুথ যদি মেদিনীপুর জেলায় দেখাতে পারেন যেখানে 10 বছরে 200টা লোকের হাতে দিলীপ ঘোষ কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব। আপনারা সবাই, আমরা সবাই 2,000, 3,000, 4,000 টাকা করে নোট নিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম বদলাবো বলে। আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক। 150 জন মানুষ লাইনে দাঁড়িয়ে সানস্ট্রোকে গরমে মারা গেছে। হঠাৎ করে স্ট্রোক,
হিটস্ট্রোকে মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে। কালো টাকা ধ্বংস হয়েছে। বলেছিল জিএসটি করে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করব, দেশের অর্থনীতি আজকে রসাতলে। আপনি দেখুন বিজেপি যা বলেছে তার উল্টো করেছে। সন্দেশখালী পর্বে যে ভিডিও সামনে এসছে, সেখানে বিজেপির মণ্ডলের সভাপতি বলছে যে ভোট করাতে গেলে প্রত্যেকটা বুথে আমাদের মদের খরচ লাগবে 5,000 টাকা। শুনেছেন আপনারা? ভাইয়েরা নিশ্চয়ই শুনেছ। বলছে মদের খরচ একটা বুথে। বিজেপির মণ্ডলের সভাপতি, মানুষ খেতে পাচ্ছে না, আর বিজেপির মণ্ডলের সভাপতি বলছে ভোট করাতে গেলে একটা বুথে খালি মদ খাওয়ানোর খরচ লাগবে 5,000 টাকা। বাংলায় কত বুথ আছে? 80,000 বুথ। তার মানে 80,000 বুথে যদি 5,000 টাকা করে মদের পিছনে খরচ করে, বাংলায় বিজেপির মদ খাওয়ানোর বাজেট হচ্ছে 40 কোটি টাকা। এবার আপনারা ভাবছেন 40 কোটি টাকার মদ কে খাবে, তাও আবার ভোটের দিন একদিনে? ভাবছেন তো সবাই 40 কোটি টাকার মদ? আমি বলবো আপনি আপনার গ্রামে এলাকায় ফিরে যখন যাবেন, আপনি এলাকায় দেখবেন বিজেপি কে করে? কোনো ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত, মার্জিত, সুনামধন্য, প্রখ্যাত ভালো লোক, ভদ্র মানুষ বিজেপি করে না। যত চোর, ছ্যাচোর, মাতাল, 2 নম্বরি, চিটিংবাজ, পাতাখোর, গাঁজাখোর, ঘুষখোর, সব বিজেপিতে। সেই কারণে মানুষের বাজেট নেই, মদ খাওয়ানোর বাজেট বিজেপির 40 কোটি টাকা। আর সন্দেশখালী করে, সন্দেশখালীর ঘটনাটা মায়েরা জানেন তো আপনারা? দিদিরা জানো তো? বিজেপির মণ্ডল সভাপতি বলছে যে মায়েদের 2,000 টাকা করে দিয়েছে, নিয়ে সাদা এরকম কাগজ, এই সাদা কাগজে সই করিয়েছে। সাদা কাগজে সই করিয়ে বিজেপির লোকেরা লিখে দিয়েছে মিথ্যে ধর্ষণের অভিযোগ, নিয়ে সেটা থানায় জমা করেছে। নিয়ে সন্দেশখালীতে ধর্ষণ হয়েছে এটা বলে বেড়াচ্ছে। এটা বলে বেড়াচ্ছে। আমি আপনাদের বলবো, যে আগামী দিন যারা সন্দেশখালী করে 100 দিনের টাকা আটকে, গরিব মানুষের বাড়ির টাকা আটকে আমাদের ভাতে পেটে মারতে চেয়েছিল, তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। ইভিএম এর বোতামটা যখন এখানে টিপবেন, ভূমিকম্প আর আওয়াজটা যেন দিল্লিতে হয়, এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আপনাদের সুনিশ্চিত করতে হবে বিজেপির সরকার যেমন রিমোট কন্ট্রোলে আপনাদের টাকা যখন ইচ্ছা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বন্ধ করে দিয়েছে, যে 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, ঠিক তেমনি আপনাদের হাতেও ইভিএম এর বোতাম রয়েছে। আপনারা ইভিএম এর বোতাম টিপে এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করে দেবেন। আমার কাছে মেদিনীপুর, খড়গপুর থেকে কয়েকজন মেসেজ করছিল কয়েকদিন আগে, বলল বিজেপির নেতারা এখানে এসে মানুষকে টাকা দিচ্ছে ভোটের আগে, বলছে আমাদেরকে ভোট দিও। মায়েরা, দিদিরা, ভাইয়েরা যারা আছো, আমি আপনাদের অনুরোধ করব যে আপনাদের যদি টাকা দিতে আসে, কেউ টাকা দিতে এসছে কি বিজেপির হয়ে? আসেনি, আসবে। টাকা দিতে এলে তোমরা নেবে কি নেবে না? নেবে তো? দেখো ভাইয়েরা বলছে নেব। মা আপনারা নেবেন? মায়েরা বলছে নেব না। আমি আপনাদের বলবো ভুল বুঝবেন না, টাকা দিলে নিয়ে নেবেন, এই টাকা আপনার। তার কারণ কোভিডের সময় এদের টিকি খুঁজে পাননি, 100 দিনের গরিবের টাকা 3 বছর ধরে বন্ধ, আপনি এদেরকে পাননি। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন নির্বাচনের সময় গরিব মানুষের টাকা, গরিব মানুষের কথা মনে পড়ছে। আপনি দেখুন 10 বছর আগে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে দেশের অবস্থা কি ছিল আর আজকে দেশের অবস্থা কি? মূল্যবৃদ্ধির কি পরিস্থিতি ছিল 2014 আগে আর আজকে কি?
রান্নার গ্যাসের দাম ছিল 2014 সালে 400 টাকা, আর আজকে সেই রান্নার গ্যাস 1000 টাকা, 1100 টাকা। পেট্রোলের দাম ছিল 50 টাকা, আজকে সেই পেট্রোল 100 টাকা। ডিজেলের দাম ছিল 50 টাকা, আজকে সেই ডিজেল 92 টাকা। পাতি লেবুর এখন 1 কেজি পাতি লেবুর দাম 180 টাকা। একটা বাজারে ডিম কিনতে গেলে একটা ডিমের দাম ছিল 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম 7 টাকা। মুগ মুসুরের ডাল ছিল 10 বছর আগে 45 টাকা 50 টাকা কেজি, আজকে মুগ মুসুরের ডাল 160 টাকা 165 টাকা কেজি। সর্ষের তেল ছিল 50 টাকা লিটার, আজকে সর্ষের তেল প্রায় 160-70 টাকা লিটার। কেরোসিন ছিল 17 টাকা লিটার, আজকে কেরোসিন 70 টাকা লিটার। চা পাতা ছিল 100 টাকা কেজি, আজকে চা পাতার দাম 280 টাকা কেজি। 1 কেজি রসুনের দাম ছিল 2014 সালের আগে 70 টাকা, আজকে রসুনের দাম কত? 430 টাকা কেজি। এই হচ্ছে মোদিজির আজকে দিন। কেন্দ্র সরকারের কাজ কি? রাজ্যকে সহযোগিতা করা, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা, রাজ্যের উন্নয়নমূলক পরিকাঠামোগত উন্নয়নে রাজ্যের পাশে দাঁড়ানো, আবাস প্রকল্পে মানুষকে বাড়ি দেওয়া, 100 দিনের কাজ দেওয়া, গ্রামীণ রাস্তা তৈরি করা, জলের প্রজেক্ট বানানো। কিচ্ছু করেনি। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 1,65,000 কোটি টাকা। আমি আপনাদের বলছি, এত বাধা বিপত্তি আর্থিক প্রতিকূলতার পরেও আমরা লক্ষ্মীর ভাণ্ডার ডবল করেছি, দ্বিগুণ করেছি আপনাদের। একদিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকার 1200 টাকা করে মাসে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আর অন্যদিকে মোদিজি গ্যাস দিয়ে 1200 টাকায় সেই গ্যাসটা বিক্রি করে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। আপনি দেখুন, চোখে দেখুন যে কি করেছে এরা, মানুষকে কিভাবে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে। এই মেদিনীপুরে দাঁতনের জন্য আপনি বলুন আমাকে, কটা গ্রামীণ রাস্তা বাড়তি বড় দিলীপ ঘোষ নিয়ে এসছে কেন্দ্রের সহায়তায়, কটা হাসপাতাল নিয়ে এসছে, কটা শিক্ষাকেন্দ্র নিয়ে এসছে, কটা বিশ্ববিদ্যালয় মেদিনীপুরে তৈরি করেছে। খালি 6 ফুট গর্তে ঢুকিয়ে দেবো, স্ট্রেচারে শুইয়ে দেবো, রগড়ে দেবো, জায়গায় জায়গায় শীতলকুচি হবে, মেরে হাত ফাটিয়ে দেবো, পা ফাটিয়ে দেবো, দেহ ঝুলিয়ে দেবো, এই তো মুখের ভাষা। আর বিজেপির নেতাদের মহিলাদের প্রতি কি ভাষা, কি অশালীন শব্দবন্ধ ব্যবহার করছে আপনারা সেটা শুনেছেন। আমি আপনাদের খালি বলবো যে আগামী 25 তারিখ আপনাদের ভোট 6ম দফায়। আমরা চেয়েছিলাম ভোট 1 দফায় বা 2 দফায় শেষ হোক, কিন্তু যেহেতু 7 দফায় ভোট হচ্ছে এবং ইতিমধ্যেই 4র্থ দফায় ভোট, 4 দফায় ভোট হয়ে গেছে। প্রথম দফায় কুচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ির মানুষ এদের মাথা ভেঙেছে। দ্বিতীয় দফায় বালুরঘাট, রায়গঞ্জের মানুষ এদের ঘাড় ভেঙেছে। তৃতীয় দফায় মালদা, মুর্শিদাবাদের মানুষ এদের মেরুদণ্ড ভেঙেছে। 4র্থ দফা গতকাল হয়েছে, বর্ধমান আর বীরভূম এদের কোমরটা ভেঙে দিয়েছে। আপনাদের 6ম দফা, 5ম দফা হবে হাওড়া হুগলি, এদের হাঁটু ভাঙবে, আর 6ম দফায় আপনারা হাত আর কনুইটা গণতান্ত্রিকভাবে ভাঙবেন। আর 7ম দফায় আমি রয়েছি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার, কলকাতা। এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করব, আর বড় হরি হরি বল বিরোধীদের সুনিশ্চিত করব। আজকে দাঁতনের মাটিতে 14ই মে খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম। অষ্টমীর অঞ্জলিটা আপনারা 25 তারিখ দেবেন, আর বিসর্জনটা 4 তারিখ দিল্লিতে হবে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, বিজেপির পদ্ম ফুলের নেতারা চোখে যেন সর্ষে ফুল দেখে, এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আমি বলছিলাম না টাকা দিলে নিয়ে নেবেন, কেন বলছি টাকা দিলে নিয়ে নেবেন? 5 বছর ধরে আপনাদের ঠকিয়েছে,
যে ভাষায় এরা বোঝে আপনারা সে ভাষায় জবাব দেবেন। আপনাদের যদি টাকা দিতে আসে, যদি 500 টাকা দিতে আসে বলবে 2000 দাও, তাহলে পদ্ম ফুলে ভোট দেবো। যদি 2000 দিতে আসে ক্লাবগুলোকে 5000 চাইবে, ক্লাবগুলোকে 10,000 দিতে এলে 15,000 চাইবে। আর এদের থেকে টাকা নেবে, পদ্ম ফুলের থেকে টাকা নেবে আর জোড়া ফুলে ভোট দেবে। স্যাঁকড়া ঠুকঠাক কামারের এক ঘা। আপনাকে 5 বছর ঠকিয়েছে, আপনি খালি একদিনে জবাব দেবেন। একদিনে জবাব দিয়ে এই বাংলা বিরোধীদের বাংলা ছাড়া করবেন। আমরা কেন বাংলা বিরোধী বলি বিজেপিকে? কেন বাংলা বিরোধী বলি? বাংলার টাকা বন্ধ করে রেখেছে। আপনি শুনে রাখুন, ভারতবর্ষে বাংলা একমাত্র রাজ্য যার 100 দিনের টাকা নরেন্দ্র মোদীর সরকার বন্ধ করে রেখেছে। ভারতবর্ষে বাংলা একমাত্র রাজ্য যার আবাসের টাকা নরেন্দ্র মোদী বন্ধ করে রেখেছে। বাংলার কৃষ্টি সংস্কৃতিকে পদে পদে অপমানিত অবহেলিত করেছে এই বিজেপি সরকার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি 2019 সালের নির্বাচনের প্রাক্কালে অমিত শাহর নেতৃত্বে বিজেপির নেতারা, কর্মীরা, গুন্ডারা ভেঙেছিল কলকাতার বুকে রাজপথে। আজকে সন্দেশখালি করে দেশের কাছে বাংলাকে ছোট করেছে। কি হতো সন্দেশখালি না হলে? আপনি 10টা ভোট কম পেতেন, 5টা ভোট কম পেতেন। আপনি ভাবুন, মিথ্যে ভুয়ো ধর্ষণের অভিযোগ দিয়ে বাংলাকে যারা ছোট করেছে, আর তার মূল যে সন্দেশখালি চিত্রনাট্যটার নায়ক বা প্রযোজক, তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এই মেদিনীপুরের প্রার্থী। এমনভাবে জবাব দেবেন যে মেদিনীপুরের কি ক্ষমতা, এই অগ্নিমিত্রা পাল যেন 10 বছর বুঝতে পারে টানা, যে মেদিনীপুরের মানুষের কাছে গিয়ে এবং আমার আপনার সবার প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মেদিনীপুরের প্রার্থী, মেদিনীপুরের বিধায়ক এবং আগামী দিনে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়াকে আপনারা ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, যে ভালোবাসা আমি আজকে পেয়েছি, দাঁতনে আগামী 3 মাসের মধ্যে, ভোট কবে শেষ হবে? জুন মাসে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এখানে আমি স্থানীয় বিধায়ক সহ ব্লক সভাপতি সবাইকে অনুরোধ করে দিয়ে যাচ্ছি যে আগামী 3 মাসের মধ্যে কয়েকটা জায়গায় রাস্তার সমস্যা রয়েছে, 50 কিলোমিটার গ্রামীণ রাস্তার কাজ আমি করে দেবো এই দাঁতনে, আমি করে দেবো, আমাদের সরকার করবে, কাউকে চিন্তা করতে হবে না। 3 মাসের মধ্যে। শুনুন, এদের কাছে হাত পাতবো না, এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। এই যে আবাসের জন্য গরিব মানুষ 6 বছর ধরে অ্যাপ্লাই করেছে, আবাসের টাকা দেয়নি, আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, মেদিনীপুর থেকে, দাঁতন থেকে জুন মালিয়াকে জেতাবেন। আগামী দিন জুন মালিয়ার হাত ধরে যারা বাড়ির জন্য 4-5 বছর ধরে অ্যাপ্লাই করেছেন, আবাস প্লাস তালিকায় নাম রয়েছে, যোগ্য প্রকৃত প্রাপক যারা, এই বছরের শেষের আগে 31শে ডিসেম্বর 2024-এর আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আমাদের সরকার আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, আমাদের গ্যারেন্টি, কথা দিয়ে গেলাম। আর একটা ছোট্ট গল্প বলে আজকের সভা শেষ করব, আপনারা অনুমতি দিলে বলবো, আর যদি দেরি হয়ে গিয়ে থাকে তাহলে শেষ করব। ছোট্ট 2 মিনিটের গল্প। কি বলবো কি বলবো না? বলবো না? না, ঠিক আছে, দাঁড়িয়ে থাকুক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। স্বেচ্ছাসেবক যারা আছে আমি বলবো ছেড়ে দিন। শুনুন, একটা ছোট্ট গল্প। গণতন্ত্রে আপনারা যারা আজকে এসছেন, এই এত মানুষ, আপনারা অনেকে ভাবেন আমার একটা ভোটের কি দাম, একটা ভোট দিয়ে কি হবে, আমি ভোট দিই আর না দিই। দেশে তো নাম প্রধানমন্ত্রীর, দেশে তো দাম মুখ্যমন্ত্রীর, দেশে তো দাম রাষ্ট্রপতির, কেন্দ্রীয় মন্ত্রীর, সাংসদদের, বিধায়কদের। আমি বারবার যখন নবজোয়ারও করেছি আমি বলেছি, গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে। আপনার এই আঙ্গুলে যা ক্ষমতা,
কোনো রাষ্ট্রনেতা, কোনো দেশের নেতা, কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো বিধায়ক, কোনো সাংসদ, কোনো কেন্দ্রীয় মন্ত্রী সে ক্ষমতা নেই। আমরা যারা এই মঞ্চে বসে রয়েছি, আপনারা ভোট দিয়েছেন বলে আমরা কেউ বিধায়ক, কেউ সাংসদ। ভারতবর্ষে প্রধানমন্ত্রী হয়েছে তার কারণ মেদিনীপুর থেকে আপনারা বিজেপিকে জিতিয়েছিলেন বলে। আপনারা যদি সেই প্রতিশোধের ভোট, প্রতিরোধের রাস্তা অবলম্বন করে আগামী দিন ভোট দেন, প্রধানমন্ত্রীর ঔদ্ধত্য, দম্ভ আর প্রধানমন্ত্রীর ঔদ্ধত্য ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে 5 মিনিটের বেশি সময় আপনাদের লাগবে না। আমি সে কারণে একটা ছোট্ট গল্প বলছি। একটা জঙ্গলে একজন সাধু বাবা বসে ধ্যান করতেন। আর জঙ্গল তো, জঙ্গলে জন্তু জানোয়ার থাকে, সাপ থাকে, পোকামাকড় থাকে, কুকুর, বিড়াল, ছাগল, বাঘ, হরিণ সব থাকে। সেই জঙ্গলে একটা ছোট্ট নেংটি ইঁদুর ছিল। একটা গাছের তলায় নেংটি ইঁদুরটা থাকতো, ছোট্ট একটা ঘর মতো তৈরি করে। এবং নেংটি ইঁদুরটা খুব ভয়ে থাকতো। তার কারণ কখনো বেরোচ্ছে সাপে তাড়া করছে, কখনো বেরোচ্ছে খাবারের সন্ধানে বিড়াল তাড়া করছে। তো হঠাৎ একদিন নেংটি ইঁদুরটা বেরিয়েছে খাবারের সন্ধানে, খুব খিদে পেয়েছে। এবার খাবার খুঁজতে বেরিয়েছে আর সাপে তাড়া করেছে। নেংটি ইঁদুরটা দৌড়াতে গিয়ে একটা পুকুর পাড়ে গিয়ে উঠেছে, দেখছে একটা সাধু বাবা ধ্যান করছে। সাধু বাবাটার কোলে গিয়ে বসে পড়েছে। তা সাধু বাবা হঠাৎ করে ধ্যান করতে করতে 3 ঘন্টা 4 ঘন্টা পর তার চোখ খুলে দেখছে তার কোলের উপর একটা নেংটি ইঁদুর বসে। তার নেংটি ইঁদুরটাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি এখানে এসে বসে রয়েছো এতক্ষণ ধরে, কি চাই তোমার? বলছে, সাধু বাবা, আমি তো ছোট্ট একটা জীব, আমি যখনই একটু খাবারের সন্ধানে বেরোই, কখনো আমাকে সাপে তাড়া করছে, কখনো আমাকে বিড়ালে তাড়া করছে, কখনো আমাকে বাজ পাখি এসে ঠোকর মেরে যাচ্ছে, কখনো চিল এসে ঠোকর মেরে যাচ্ছে। তুমি আমাকে বিড়াল করে দাও, তাহলে আর বাজ পাখি আমাকে ঠোকর মারতে পারবে না, সাপ আর তাড়া করতে পারবে না। তা সাধু বাবা বলল, ঠিক আছে। তারপর তিনি তার দৈব শক্তি কাজে লাগিয়ে মন্ত্র পড়ে জল ছিটিয়ে নেংটি ইঁদুরটাকে বিড়াল করে দিল। বিড়াল তো খুব খুশি, নেংটি ইঁদুর থেকে বিড়াল হয়েছে। বিড়াল যাচ্ছে গ্রামে, এই বিড়াল যাচ্ছে জঙ্গলে। এবার জঙ্গলে গিয়ে খাবারের সন্ধানে বেরিয়েছে। হঠাৎ কিছুটা পথ যাওয়ার পরে দেখছে 3টে কুকুর বসে রয়েছে। এবার কুকুরগুলো তেড়ে গেছে বিড়ালটাকে দেখে। বলছে, তোর এত বড় সাহস, তুই আমাদের ডেরায় এসে আমাদের মুখের খাবার তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিস, তোর তো সাহস কম না? বলে 3টে কুকুর ওই বিড়ালটাকে তাড়া করেছে। আবার বিড়ালটা ছুটতে গিয়ে সাধু বাবার কোলে গিয়ে বসে পড়েছে। সাধু বাবা ধ্যানে মগ্ন। আবার সাধু বাবা চোখ খুলে দেখছে বিড়ালটা বসে রয়েছে। তো সাধু বাবা তাকে জিজ্ঞেস করছে, তোমাকে এই তো নেংটি ইঁদুর থেকে বিড়াল করলাম, তুমি আর কি চাও বাছা? বললো, সাধু বাবা, আমি তো জানি না এখানে তো কুকুর রয়েছে। আমি তো যেই খাবারের সন্ধানে একটু আগে গেছি, দেখছি 3টে কুকুর মিলে আমাকে তাড়া করছে। তুমি আমাকে কুকুর বানিয়ে দাও, তাহলে কুকুরটা আমাকে আর তাড়া করতে পারবে না। সাধু বাবা আবার তার দৈব শক্তি, দৈব ক্ষমতা ব্যবহার করে মন্ত্র পড়ে জল ছিটিয়ে বিড়ালটার কথা শুনে তাকে কুকুর করে দিল। যেই কুকুর করেছে, কুকুর খুব খুশি। সে তো মানে একদম আনন্দে বলিহারা, আত্মহারা। সে একদম মাথা উঁচু করে যাচ্ছে। কুকুরগুলো দেখেও কিছু করছে না। কোনো কুকুরের মুখ থেকে পাউরুটি কাটছে, কোনো বিড়ালের মুখ থেকে বিস্কুট কাটছে, কারোর মুখ থেকে গাছপালা কাটছে, কারোর মুখ থেকে কিছু কাটছে, যা পারছে করে বেড়াচ্ছে। 10 দিন, 15 দিন, 20 দিন হয়ে গেল। হঠাৎ 1 মাস পরে কুকুরটা খাবারের সন্ধানে বেরিয়েছে, দেখছে একটা বাঘ বসে আছে। সে আবার ছুটতে গেছে। বাঘটা তাড়া করছে, তো বাঘের ওখানে গেছে। বাঘের ওখানে গিয়ে বলছে খাবারের সন্ধান করছে। আর বাঘটা যেই দেখেছে বাঘটা তাড়া করেছে। আর বাঘটা যেই তাড়া করেছে, কুকুর আবার এসে সাধু বাবার কোলে বসে পড়েছে। সাধু বাবা বলছে, কি হলো? বিড়াল থেকে তো কুকুর হলে, ছিলে ইঁদুর, এবার কি চাই? বলছে, সাধু বাবা, আমি তো জানতাম না জঙ্গলের রাজা তো বাঘ। আমি তো বাঘের ওখানে গিয়ে দেখছি বাঘ আমাকে তাড়া করছে। আজকে তো বাঘটি আমায় খেয়েই নিত আমি যদি না দৌড়াতাম। আপনি আমাকে মন্ত্র পড়ে বাঘ করে দিন, তাহলে আমাকে আর কেউ খেতে পারবে না।
তো সাধু বাবা বললো ঠিক আছে। আবার দৈব শক্তি ক্ষমতা লাগিয়ে প্রয়োগ করে জল ছিটিয়ে মন্ত্র পড়ে কুকুরটাকে বাঘ করে দিল। বাঘটা তো আনন্দে খুশি যে আমি তো এবার জঙ্গলের রাজা, এবার তো আমাকে আর কেউ ধমকাতে চমকাতে পারবে না, কেউ আমাকে তাড়া করতে পারবে না, কেউ চোখ দেখাবে না, কেউ আঙ্গুল উঠিয়ে কথা বলবে না, কেউ পিছন পিছন দৌড়াবে না, যে যেখান দিয়ে যাব সুরসুর করে পালাবে। খুব খুশি বাঘ, 2 দিন 3 দিন শিকার করে খাচ্ছে জঙ্গলের রাজা। হঠাৎ করে বাঘটার মনে হলো আমি তো ছিলাম নেংটি ইঁদুর, কালকে যদি এই সাধু বাবা আবার আমাকে নেংটি ইঁদুর করে দেয়, তাহলে এবার সাধু বাবাটাকে খেতে হবে। ওই সাধু বাবাকে বাঘটা খেতে গেছে। আর সাধু বাবা সঙ্গে সঙ্গে চোখ খুলে, বাঘটা যেই খেতে গেছে বাঘটাকে বলেছে তুই এতটা অকৃতজ্ঞ মূর্খ, তোকে আমি করেছি ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, আর কুকুর থেকে বাঘ। তুই ছিলিস ইঁদুর আর আমি করেছি বাঘ, আর বাঘ হয়ে তুই আমায় খেতে এসছিস। আবার দৈব শক্তি লাগিয়ে মন্ত্র পড়ে জল ছিটিয়ে বাঘটাকে নেংটি ইঁদুর করে দিল। আমি কেন এই গল্পটা বললাম, কেন এই গল্পটা বললাম, তার কারণ বিজেপি 2014 আগে ছিল নেংটি ইঁদুর, আপনারা করেছেন বিড়াল, কুকুর, বাঘ। সেই বাঘ এখন আপনাদের খেতে এসছে। 2019-এ জেতার পর 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, আর এখন বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ। আর আপনারা হচ্ছেন সাধু বাবা। তাহলে এবার সাধু বাবারা কি করবে? মন্ত্র জপ করে জল ছিটিয়ে আগামী 25 তারিখ জোড়া ফুলের বোতামটা টিপে বাঘটাকে আবার নেংটি ইঁদুরে পরিণত করবে। যে যার ভোটে জিতলে, যার ভোটে, এতটা অকৃতজ্ঞ একটা দল, একজন মানুষ যার ভোটে জিতলে দিল্লিতে বলছো তার টাকাই বন্ধ করে দাও। বাহ 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 বাহ, মানে গরিব মানুষের ভোট নিয়ে আমি জিতছি, জনপ্রতিনিধি হচ্ছি, তারপর গরিব মানুষের টাকাই বন্ধ। আবাসের টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, কলের টাকা বন্ধ। আগামী দিন নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, যা দরকার আমি সরাসরি আপনাদের সাথে যোগাযোগে থাকবো। আমাদের সাথে আপনাদের আত্মিক সম্পর্ক, মধ্যেখানে কোনো বিজেপির বহিরাগত বাংলা বিরোধী নেতা থাকবে না। এদের বিসর্জনটা খালি সুনিশ্চিত করতে হবে। আর যারা বাংলাকে ছোট করেছে, মেদিনীপুরের ঐতিহ্যকে নষ্ট করেছে, এই মাটিকে কলুষিত করার চেষ্টা করেছে, তাদেরকে কড়ায় গন্ডায় জবাব দিয়ে এই মাটিকে আমাদের রক্ষা করতে হবে আগামী দিনে। মায়েরা আপনারা কথা দিচ্ছেন তো? ভাইরা যারা আছো, গরম পড়লেও, কষ্ট হলেও, বৃষ্টি পড়লেও ছাতা নিয়ে যাবেন, মাথা উঁচু করে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা দেবেন, আর নিজের অধিকারকে সামনে রেখে ভোটটা দেবেন। আপনি আপনার অধিকারকে সামনে রেখে লড়ুন, কারোর ক্ষমতা নেই আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করবে। যা দরকার তৃণমূল আপনাদের সাথে থাকবে, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করব। 4 তারিখে নির্বাচনের পর 21শে জুলাইয়ের আগে আমি আবার আপনাদের সাথে দেখা করতে আসব, এবং সেই দিন বিস্তারিত দাঁতনের উন্নয়ন নিয়ে আমার যা বলার আমি বলবো। এর মধ্যে আমি কথা দিয়ে গেলাম 3 মাসের মধ্যে 50 কিলোমিটার গ্রামীণ রাস্তার কাজ আমি শুরু করিয়ে দেবো, তৃণমূলের গ্যারেন্টি। ঠিক আছে, সকলকে অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।